কোয়ারেন্টিন রিডিংসের চতুর্থ পর্যায়ে আপনারা শুনছেন হাসান আজিজুল হকের উপন্যাস আগুন পাখি। গ্রন্থ পাঠে নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে আগুন পাখি, আজ চতুর্দশ পর্ব। পৃষ্ঠা 197। ভাই ভাই ঠাঁই ঠাঁই সবাই পেথগণ্য হলো। সত্যি কর্তা পরের দিনই গেল, আর সাঁঝ লাগার আগেই গরুর গাড়িতে এক গাড়ি ধান নিয়ে ফিরে এলো। এ এমন মানুষ যে জানে ঘরে এখনই খাবার নাই, শুধু ধান নিয়ে গেলেই হবে না, ধান তো আর খাওয়া যায় না, চালের দরকার। সেই লেগে ধানের সাথে এক বস্তা চালও আনলে। সাঁঝবেলায় গাড়ি যখন বাড়ির সামনে এসে দাঁড়াইলে আমার ননদ ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বারে বারে বলতে লাগলো, বাছারা সব না খেয়ে আছে গো, এই কথা কাকে বলি। পৃষ্ঠা 198। মানুষ নাই এই সংসারে, মানুষ নাই এখনো, এই ভাইকেই হাতে ধরে খাওয়াইতে হবে সবাইকে। ভাইকে জড়িয়ে ধরে এত কথা সে বলতে লাগলে বটে, ভাই কিন্তু চুপ। আমি দেখলাম কর্তা বোনকে একটু সান্ত্বনা দিলে না, পাথরের মতন দাঁড়িয়ে থাকলে। তাই দেখে আমার নতুন করে ভয় লাগতে লাগলো। বাড়ির ভেতরে যেয়ে দেখি ভাইয়েরা সব যেমনকার তেমনি ঘোরাফেরা করছে, কারুর কোনো তাপ উত্তাপ নাই, যেন কিছুই হয় নাই। ছেলেপুলেরা যে দুদিন খায় নাই তার সব দায় যেন একা কর্তার। বোধহয় সবারই একটি হিসেব, মাঠ জুড়ে এবার খুব ধান, কোনো পেরকারে 3-4 মাস কাটাইতে পারলেই আর ভাবনা নাই, এখন আর অভাব হবে না। ধান সব সাথে সাথে গায়ে সে বেধবা বোনদের বাড়িতে ভাঁচা দেওয়া হলো, কাঠকুটো জালটো কিছু জোগাড় করে দেওয়া হলো তাদের, আর ভাবনা নাই। কদিন বাদেই আগুন মাস পর্যন্ত খাবার মতুন চাল থাকবে বাড়িতে। রেতে কর্তা বললে, অনেক হীন হয়ে এই ধান আনতে হয়েছে আমাকে। কাছের কোনো গায়ে যাই নাই আমি, চেনা মানুষের কাছেই গিয়েছিলাম, তবে দূরের এক গায়ে। দিলে ধান? দিলে বই কি, আমি জানি চাইলেই দেবে, এমনি এমনি তো নেব না, মাঘ মাসের মধ্যে 1.5 গুণ ধান ফেরত দিয়ে শোধ দেব। এই ধানই ই-কমাস আমাদের খুব চলে যাবে। খুব খুশি হয়ে আমি বললাম, মাঠে লিখে নেবার ধান খুব, খামারে মড়াইয়ের জায়গা হবে না। তা হবে, সে হলে তো ভালোই। কর্তার কথা শুনে আমি তার মুখের দিকে তাকাই, আসলে ভয় ভয় করছিল বলেই খুশি হবার ভাব দেখাইছিলাম। কর্তা কি তার সেই প্রতিজ্ঞা ভুলে নাই? না, ভুলে নাই। কর্তার মুখ দেখে বুঝলাম যে ভুলে নাই। পৃষ্ঠা 199। এই সংসার সে আর এক ভাতে রাখবে না, শাশুড়ি নাই, কর্তাকে জোরের সাথে কথা বলার এখন আর কেউ নাই। এক উপায়, সবকটি ভাই যেদি তাদের বোনকে সাথে নিয়ে কর্তার কাছে এসে তাকে ধরে, কিন্তু তাতেও দেরি হয়ে যেছে। ও মানুষের এমনি জেদ, যে যত দিন যায় জেদ তার তত বাড়ে, আর ভেতরে যে রসকস আছে সব শুকিয়ে যায়। তবে এইসব কথা ভেবে লাভ কি, কেউ তো এলো না তার কাছে। আমি বেশ বুঝতে পারছি মাঠের ধানের দিকে চেয়ে সবাই নিজের নিজের হিসেব করছে। আমি যেমন ভাবছি তেমন হিসেব সবাই নাও করতে পারে, কিন্তু সংসারে এখন শান্তি আর নাই। সবারই ভেতরে একটু রাগ তুষের আগুনের মতন ধিকি ধিকি জ্বলছে, আর যায় যায় যে আখেজ দেখছি তাতে রেশারেশির কোনো ঢাকাচাপা নাই, সব সময় পেকাশ পেয়ে গেছে। দেখে শুনে ননদ আর কি করবে, মুখ শুকিয়ে ঘুরে বেড়াইছে। শুধু একটি ভয়, তার জানটোকে কুড়ে কুড়ে খেছে। বড় ভাগ্নেটি এখন আর এখানে থাকে না, শহরে চাকরি করে। সে ঘরের ছেলে, ঘরেই ফিরে গিয়েছে বলা যায়। ছোটটি এখনো এখানে আছে, কিন্তু ডামাডোলে সংসার ভাঙলে সে কি আর এখানে থাকবে? না তার বাপ চাচা তাকে এখানে থাকতে দেবে। এখন বাঁচবে কি করে ননদ? কর্তা আজকাল শহরে কমই যেছে, কথা খুব কম বলছে। সারাদিন বাড়িতেই থাকে, গায়ের কারুর বাড়ি পেরায় যায় না। কর্তামার বাড়ি যাওয়াও কমতে কমতে এখন পেরায় বন্ধ হয়ে গিয়েছে। গায়ের সেই অবস্থা তো আর নাই।
মহামারী, যুদ্ধ আর আকাল এসে সব লয়ছয় করে দিয়েছে। ঘরে ঘরে মানুষ উপোস করছে, এখনো করছে। রোগে শোকে তাপে না খেয়ে কত চেনা লোক যে দুনিয়ার মায়া কাটিয়ে চলে গিয়েছে তার সুমার নাই। কর্তামা যে কিনা রাজার ভাগ্নি, তাদের না খেয়ে হয়তো থাকতে হয় নাই, তবে যুদ্ধ আর আকালের হাওয়া সে সংসারেও যেয়ে লেগেছে। এসব নিজের চোখে দেখতে হবে বলে কর্তা যে কোথাও যায় না তা আমি জানি। পৃষ্ঠা 200। খামারের দিকে পরচালিতে একটি লোহার চেয়ারে সারাদিন সে বসে থাকে। কথা বলতে গেলেই কেমন খেঁকিয়ে ওঠে। সকাল দুপুর রেতে দুটি খেয়ে আবার ওই পরচালির চেয়ারে। ভেতরে বাইরে লক্ষ্মী ছেড়েছে, তিনবার গরু মোষের কি একটা রোগ এলো, ঝেঁটিয়ে গোয়াল খালি হয়ে গেল। চোখের সামনে বড় বড় হেলে গরু, দুধেল 3টো গাই, দুজোড়া হাতির মতন বড় বড় মোষ দেখতে দেখতে ছটফট করে মরে গেল। এমন দিন তখন এই ছিল যে মনে হয়েছিল গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষজন কিছুই থাকবে না। এখন দেখছি কিছু কিছু টিকলে বটে, তবে সব যেন কেমন আড়া আড়া, ছাড়া ছাড়া। শনি ঢুকেছে গেরস্থালিতে, সবাই যেন ডোকলা, সবাই যেন হা ঘরে। বাড়ির ভেতরে জায়রা কিসের লেগেছে এইসব করছে কে জানে। এই টানছে, এই ছিঁড়ছে, মাটির ভাতের হাঁড়ি এমন করে চুলো থেকে নামাইছে, তাতে যে ভাঙছে না এই বড় ভাগ্যি। ঝনঝন করে কাঁসার থালা ফেলছে, পেতলের ডেকচি, পানির ঘড়া দুম করে নামাইছে মেঝের ওপর। কাঁসার গেলাস ঠন ঠন করে গড়িয়ে পড়ছে উষারা থেকে এগনে। শাড়ি সায়াটো এমন করে টান দিচ্ছে যে কাপড় শুকনোর তারে লেগে ফ্যাঁস করে ছিঁড়ে যেছে। কিন্তু এত যে গামুস গুমুস করছে, মুখে কোনো কথা নাই। বাড়ির ভেতরে বোদ বাদারি ময়লা আবর্জনা, ঘরে ঝাঁটপাট নাই, ল্যাপা মোছা নাই, সব জায়গায় চিমসে গন্ধ। ননদও হাল ছেড়ে দিয়েছে, কে কখন আসছে কখন যেছে সেই হিসেব সে আর রাখতে পারছে না। বাইরে গোয়াল 3টো পেরায় খালি, দলিজ ঘর খাঁ খাঁ করছে। কবে থেকে মানুষের আসা যাওয়া নাই, খামার জুড়ে 1 হাঁটু ঘাস আর কন্টিকারির জঙ্গল। এইসব সামনে নিয়ে কর্তা বসে থাকে, সেও যেন সর্বনাষ্টর লেগে অপেক্ষা করছে। পৃষ্ঠা 201। এদিকে সারা গায়ের মানুষ মাঠের দিকে তাকিয়ে আছে, যত দূরেই হোক পৌষ মাস, তাকে তো শেষ পর্যন্ত আসতেই হবে। ধান পাকছে, সোনার মতো রং ধরছে ধানে, কাঁচা সোনার রং একটু একটু করে ধানের গায়ে লাগছে। সারা মাঠ ভরা, 2 বছর বাদে কি ধানই না এবার হয়েছে। ঘরে বসে ভাবনা করতে করতেই গরম ভাত মনে মনে খাওয়া হয়ে যেছে। সেই আসবে, তাইলে এতকাল কোথা ছিল পৌষ মাস? অন্য বার কত কথা বলে দেওররা, এবার সব মুখে কুলু পেটে মাঠের কাজে নেমেছে, একটি কথা বলে না কেউ। ধান কাটা শুরু হয়ে গিয়েছে, আটি বাঁধা, ঢিপ দেওয়ার কাজও চলছে। তারপর একদিন শুরু হয়ে গেল ধান বওয়ার কাজ। 2টো মোষের গাড়ি ভোর থেকে সারাদিন ধান আনছে, মনীষরা সারাদিন ধান পিটোইছে। আমি একবার যে দেখি ধান গাদা হচ্ছে, পিটনোর পাটার গায়ে ঠিক গাদা করা সোনার নোলক। ওই থেকেই ধোঁয়া ওঠা কুদ ফুলের মতন সাদা ভাত হবে। সেই ভাত থালায় থালায় ভরে ছেলেপুলেদের সামনে ধরে দেবে ননদ। ভাবনা এ পর্যন্ত যেই এলো অমনি বুকের ভেতরটো কে যেন খামচে ধরল। ছেলেপুলে কোথা পাবো, সব তো আলাদা আলাদা ঘরে নিজের নিজের মায়ের হাতে খাবে। তবে এইটি আমি জানি, কর্তা যদি নিজে থেকে কিছু না বলে, কারুর সাধ্যি নাই যে তাকে যে বলবে আর দেরি করা কেনে, সংসার পৃথক করে দাও। না, সেই সাধ্যি কারুর হবে না। এখন আবার কর্তাকে দেখে মনে হচ্ছে সে বোধহয় এইবারের মতন নিজের প্রতিজ্ঞে ভুলে গেল। আল্লাহ, তাই যেন হয়। কিন্তু তাই কি হবে? হঠাৎ একদিন রেতে কিছুই যেন হয় নাই, এমনি করে কর্তা বললে, ধার করে আনা ধানের চালে সংসার কতদিন চলল বলতে পারবে? তা প্রায় 4 মাস। ঠিক করে বলতে হবে, এখনো চাল যা আছে তাতে কতদিন চলবে। পৃষ্ঠা 202। কাল বুবুর সাথে যে দেখেছিলাম 10-15 দিন যেতে পারে আরো। মাঠের নতুন ধান ভাঁচা দেওয়া হয়েছে, বুবু বললে। এমন হিসেব করে দেওয়া হয়েছে যে মজুত চাল শেষ হবার আগেই যেন বাড়ির নতুন চাল আসে। শেষ হবার 2-1 দিন আগে আমাকে বলো। এই কথা শুনে কর্তা আবার কি করবে? একবার ভাবলুম বটে কথাটু নিয়ে,
আবার ভুলেও গেলাম। এই কথা কি কারুর মনে থাকে? কদিন বাদে যেই বলেছি বাড়ির পুরনো চালে আর দিন দুয়েক চলতে পারে, অমনি কর্তা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। তোমাকে বলেছিলাম না ঠিক করে জানাবে? দিন কতক, 2 দিন 3 দিন, আবার কি কথা? যাও দেখে এসে আমাকে জানাও ঠিক কদিন যাবে। কি করব, দেখে এসে বললাম আবার কাল আর পরশু এই 2 দিন যাবে। ভাঁচা বাড়ি থেকে কালকে নতুন চাল দিয়ে যাবে বলেছে। কি আশ্চর্যি, ঠিক পরের দিনই সাঁঝবেলায় কর্তা উত্তর দুয়ারে ঘরের উষারায় সব ভাইদের ডাকলে। ছোট দেওর যে শহরে থাকে তাকেও একদিনের মধ্যে খবর দিয়ে ডেকে আনলে। সাঁঝবেলায় সারা বাড়ি থমথমে, একটু হেরিকেন জ্বালিয়ে তার চারপাশে ভাইরা সব বসেছে সেতল পাটির উপর। কর্তা সব শেষে বোনকেও ডেকে নিলে। তারপর আস্তে আস্তে কথা বলতে শুরু করলে। সে কথা শোনা যায় কি যায় না, কান পাতলে তবে শোনা যায়। কিন্তু প্রত্যেকটি কথা পরিষ্কার, একবারও থামছে না, একটানা বলে যেছে। ভাইরা ঘাড় নামিয়ে শুনছে। জায়েরা দেখলাম নিজের নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছে। নখ দিয়ে মাটি খুঁড়ছে, আঙুলে কাপড়ের আঁচল জড়াইছে। আমি একটু দূরে দাঁড়িয়ে কর্তার কথা শুনছি। মানুষ কি এমন করে কথা বলতে পারে? গলার আওয়াজে উঁচু নিচু নাই, কথা হাতড়ানো নাই। পৃষ্ঠা 203। এক জীবনের সব বলছে কর্তা। এমন করে বলছে যে মনে হচ্ছে কথা শেষ হলে আর একটি কথা যোগও করতে হবে না, বাদও দিতে হবে না। বাপের মৃত্যুর কথা থেকে বলতে শুরু করেছে। মা কেমন করে ছেলে পেলে গুলিনকে আগলে রেখেছে, কেমন করে খাওয়া জুটেছে। মা সারাদিনের পরে ঝিকিমিকি সাঁঝবেলায় দুপুরের ভাত খেতে বসেছে। কেমন করে রাত গেল, কেমন করে দিন গেল, মাস গেল, বছর হয়ে গেল। এইসব কথা বলতে যে কর্তা মোটেই নিজের কথা সাত কাহন করে বললে না। শুধু ভালো দিন মন্দ দিনের কথা বললে, দুবারের যুদ্ধর কথা বললে, একবার বড় খোকার মৃত্যুর কথা বললে। কিন্তু তাতে তার গলা কাঁপল না। মায়ের মৃত্যুর কথাও বললে অমনি করে। আকাল মহামারীর কথাও বললে। রাত বাড়ছে, সময় গড়িয়ে যেছে, কিন্তু মাঝখানে তাকে থামিয়ে কারুর একটি কথা বলবার জো নাই। ভাইরা বসে আছে আর আমরা বউরা সে যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। সব কথা বলা হয়ে যাবার পরে কর্তা ওই একই রকম গলায় খুব কঠিন কঠিন কথা বলতে লাগলো। রাগ করে লয় বটে, তবে সে বড় কঠিন কথা। তার আসল কথাটা হচ্ছে বিপদ মুসিবতের সাগর পেরিয়ে আসা হয়েছে। এখন সবারই নিজের নিজের ছেলেমেয়েদের নিয়ে আলাদা সংসার চালানোর ক্ষমতাও হয়েছে। নিজের সংসার ছেলেপুলে নিজেই চালাইতে চায় সবাই। আর মোট একজনা চালাইলে কিংবা সবাই মিলে ঠেলাঠেলি করে চালিয়ে দিলে ভালো লাগে না। কর্তা খুব ভালো মুখে বললে, এক একজন এক একভাবে চলতে চায়, এক এক পথে ছেলেপুলে মানুষ করতে চায়। একান্নবর্তী পরিবারে তা সম্ভব হয় না। সেই জন্যে যুক্তি পরামর্শ করে আলাদা হয়ে যাওয়াই ভালো। সবাই যেটা মনে মনে চাইছে সেটাই করার জন্য আজ আমি সবাইকে ডেকেছি। পৃষ্ঠা 204। আমরা তো কেউ সংসার ভাঙতে চাই নাই। তুই নিজের কথা বল, আর কেউ কি চেয়েছে না চেয়েছে সে সেই বলবে। আমি সংসার পৃথক করতে চাই নাই। আমি দেখলাম সত্যি যে সংসার ভাঙতে চাই নাই আমার ভাসুর, সেই কথা বললে না, বললে আর একজনা। আমি জানি ছোট দেওয়ারও মন থেকে আলাদা হতে চায় নাই, কিন্তু সে কথা তার বলার সাহস নাই। একদৃষ্টে তার দিকে তাকিয়ে আছে ছোট বউ। এই কথাটি আমি যেন আর একবার কারুর মুখ থেকে না শুনি। মিছে কথা আমি ঘেন্না করি। কে কীভাবে সে কথা আমি তার নিজের চাইতেও ভালো জানি। কর্তা আরও কি কি কথা বলতে যেছিল। সেই সময় আমার ভাসুর একেবারে কচি শিশুর মতন হাউ হাউ করে কেঁদে উঠল। সেই কান্না শুনে কর্তাকে চুপ করতে হলো। ভাসুর তখন 2 হাতে কপাল চাপড়াইতে চাপড়াইতে মাথার চুল টেনে ছিঁড়ছে আর মুখে খালি এক কথা, হায় হায় ই কি হলো, হায় হায় ই কি হলো। ঘাড় পেরায় মাটিতে ঠেকিয়ে ভাইরা সবাই চুপ করে থাকলে কর্তাও দেখলুম ঘাড় নামিয়ে রয়েছে। খানিক বাদে ভাসুর থামলে কর্তা আবার ঠিক আগের মতন গলায় বললে, যুদ্ধ চলছে সারা দুনিয়ায়, এখনো শেষ হয় নাই যুদ্ধ। সেই যুদ্ধ একরকম করে পার হয়েইছি। দুর্ভিক্ষ আকাল মারি কিছুই ভেদ করতে পারে নাই এই সংসারের।
কত সংসার ছাড়খাড় হয়ে গেল, কত মানুষ দুনিয়া ছেড়ে গেল, আমাদের কিছু হয় নাই। আর কিছু নয়, বাড়ির ছোটরা যেদিন না খেয়ে উপোস করে দিন কাটালে আমার মাথায় বাজ পড়ল না, তাদের বাপ চাচাদের মাথাতেও বাজ পড়ল না। পড়া উচিত ছিল। সংসার ভাঙার জন্য যে বাপ চাচারা ছেলেমেয়েদের উপোস করিয়ে অপেক্ষা করতে পারে, তাদের মরাই ভালো। সেই দিনে আমি ঠিক করেছি সকলের মনোবাঞ্ছা আমি পূরণ করব। পৃষ্ঠা 205। মানুষ না হয়ে স্ত্রৈণ হয়েছে যে পুরুষ মানুষ, তার আর এক সংসারে থাকার কোনো দরকার নেই। কর্তা এই তো নিলেন হেঁকে। সে চুপ করলে দেখলাম, বাকি সবাই মাথা হ্যাট করে চুপ করে থাকলে। গলা নাময় নিয়ে যে ওই যে কথা কটি সে বললে, কেউ আর তার কোনো উত্তর করতে পারলে না। তখন কর্তাই আবার সহজ গলায় বললে, মন খারাপ করার কি দরকার? যা হবার তাই হচ্ছে। ঝগড়া ফ্যাসাদ আমরা কেউ করছি না। আর একদিক থেকে বলি, নিজের মতন করে নিজের হাতে সংসার করতে ইচ্ছে সবারই করে। সবসময় ঘাড়ে একটি কর্তার ভূত থাকা কি ভালো? সংসার বেশি বড় হয়ে গেলে গোলমাল বিশৃঙ্খলা হয়, তাতে ছেলে মেয়েদের ওপরও অবিচার হয়। কর্তার এই কথার পরে বাতাস যেন অনেকটা হালকা হয়ে এলো। সবাই সহজ সুরে কথা বলতে লাগলো। সংসার ভালো করে চালাবার লেগে যেমন করে কথা বলে, সংসার পৃথক করার লেগে এখন তেমনি করেই সবাই জমি সম্পত্তি নিয়ে কথা বলতে লাগলো। সব কিছুর ভালোটা কর্তার ভাগে দেবার লেগে ভাইদের সিকি ঝুলোঝুলি। একমাত্র ভাসুর শুধু চুপ করে থাকলে। বাড়িতে যে যেমন থাকে, ছেলে মেয়ে নিয়ে যে যে ঘরে থাকে, আগে সেই ব্যবস্থাই বহাল রইল। রাঁধা ভাড়ার লেগে যে চালাটু ছিল সেটি বেশ বড়ই। সেটি আর এখন ভাগ হলো না, শুধু প্রয়োজন মতন আরও কত চুলো তৈরি করে নেওয়ার কথা বলা হলো। জমি সম্পত্তি দেওরের ঠোঁটস্থ, সেই মুখে মুখে কোথা কি আছে বলতে লাগলো। গরু মোষ ছাগল কোনো হিসেবই তার জানা বাকি নাই। সে বলতে লাগলো আর মুখে মুখে সব ভাগ হতে লাগলো। কতক সরেস জমি কর্তাকে দেবার লেগে কে যেন প্রস্তাব দিলে। কর্তা আবার একবার ধমকে উঠল, কিন্তু আমার দাদির দেওয়া জমিটু যা এতদিন এজমালিতে খাওয়া হচ্ছিল, সেই জমিটিও যখন আবার আমাদের ভাগে দেবার কথা হলো, তখন কর্তা বেশি আপত্তি করতে পারলে না। পৃষ্ঠা 206। জমি তো তার লয়, সে আপত্তি করবে কি করে? জমি আমার। মনে পড়তে লাগলো, একদিন এই জমির ধান আলাদা করে মড়াই বেঁধে রেখে দেওর বলেছিল, এ মড়াই তোমারই রইল। আমি তাতে রাজি হই নাই। আজ আমাকে রাজি হতে হচ্ছে। একবার মনে করলুম, যাই, ওই পুরুষ মানুষদের যে বলি ই জমি আমার বটে, তবে আমি একা নেব না, সবার ভেতরে ভাগ হোক এই জমি। ভাবলুম বটে, তবে সে যে কি অসম্ভব তাও সাথে সাথে বুঝতে পারলুম। স্বামীর কথা ছাড়া জমি কেনে একটি পয়সাও কাউকে দেবার আমার এখতিয়ার নাই। দেওরের দিকে চেয়ে দেখলুম, তার কিছুই মনে নাই। সে হেসে হেসে এই জমি যে আমার, কেনার পর থেকে আমার সেই কথাটাই বারে বারে বলছে। সব বিলি ব্যবস্থা যখন হয়ে গেল, কর্তা বললে, দলিল সব আমার কাছে, যার যেমন জমি ভাগে পড়েছে সেই রকম সব দলিল আমি পরে সবাইকে বুঝিয়ে দেব। নিজের নিজের দলিল নিজের কাছেই রাখতে হবে। কথাবার্তা শেষ করে সবাই উঠতে যেছে, এমন সময় আমার ননদ ভাইদের কাছে বসে পা ছড়িয়ে মরা কান্না কাঁদতে শুরু করলে। সে এমনি কাঁদন যে তাতে একটি কথা নাই, তা শুধুই কাঁদা, তা শুনলে পাষাণও ফেটে যায়। অনেকক্ষণ কেঁদে সেইবার ফোঁপাইতে ফোঁপাইতে বললে, আমার জমি আমাকে দিয়ে তোমরা আমার সব কেড়ে নিলে। জমি নিয়ে আমি কি করব? আমার কবরের লেগেও তো জমি লাগবে না। ওসব না করে আমাকে বরঞ্চ তোমরা মেরে ফেলো। এই কথা বলে আবার চুল ছিঁড়তে লাগলো ননদ। কর্তা শুধু বললে, কাঁদিস না, তুই একা মানুষ, তোর আবার ভাবনা কি? এখন তোর একার একটি বাড়ি নয়, সব ভাইয়ের বাড়িই তোর বাড়ি। পৃষ্ঠা 207। এই প্রথম মনে হলো কর্তা মন রাখা কথা বললে। ভাগযোগের কথা শেষ হতে হতে সেদিন রাত দুপুর পেরিয়ে গিয়েছিল। মাঝে একবার থেমে রাত দুপুরের পরে সবাই রেতের খাবার খেয়ে নিলে। সব কিছু গরম করে আমরা বৌঝিরা পুরুষদের খাওয়ালুম। সব ভাই মিলে মনে হয় এই প্রথম আর শেষবারের মতন একসাথে বসে খেলে। প্রথমবার বলছি এই জন্য যে আমি অন্তত এই সংসারে আসার পর থেকে 5 ভাইকে একসাথে খেতে দেখি নাই।
কর্তা বরাবর নিজের ঘরে আলাদা একা খায়। ভাসুরের সাথে কোনো কোনো ভাইকে কিংবা আর ছোট দেওরকে একসাথে কখনো কখনো খেতে দেখেছি বলে মনে পড়ে, কিন্তু 5 জনাকে একসাথে কখনো দেখি নাই। আর শেষবারের লেগে বলছি, অনুমানজি, আর কি কোনো দিন তাদের একসাথে খেতে দেখতে পাবো? সংসার ভাঙার লেগে জড়ো হয়েছে বলে বাধ্য হয়ে তারা আজ একসাথে বসে খেছে, সংসার জোড়া দেবার লেগে নয়। ওই রেতেই যেমন যেমন কথা হলো সেইভাবেই সব ভাগ হলো। ঝগড়াঝাটি হলো না, পাড়াপড়শি গায়ের লোকদের ডাকতে হলো না। তবে সব ঠিকঠাক হতে, আলাদা আলাদা হাঁড়ি হতে দিন কতক সময় গেল। বুকে পাষাণ বেঁধে চুপচাপ নিজের কাজ করতে লাগলুম। বাইরে থেকে দেখে কিছু বোঝবার জো নাই, কিছুই বদলাইল না। যে যেমন ছিল তেমনি থাকলে শুধু ছেলেপিলেগুলি নিজের নিজের মায়ের কাছে খেতে লাগলো। আমি জানি কি সর্বনাশী সংসারের হয়েছে। মুখে কারুর একটি বাক্যি নাই, সবাই ঘুরে বেড়াইছে ঠিক যেন মরা। ধরে জান নাই, মুখে হাসি নাই, ছেলে মেয়ের মুখে জ্যোতি নাই, কথা নাই। কি চেল্লাচিল্লি, হাঁকাহাঁকি, মারামারি ছিল এই সংসারে ছেলে মেয়েদের মধ্যে, এখন আর কিছু নাই। ননদকে আজ কদিন থেকে দেখতে পাওয়াই যেছে না। নিজের ঘরটিতে, যে ঘরে বড় খোকা মরেছিল, গিন্নি মরেছিল, সেই ঘরে আদালের মধ্যে দিনরাত বসে আছে। পৃষ্ঠা 208। তার বোনপো, আমাদের ছোট ভাগ্নেটি, আজ কদিন হলো নিজের বাড়িতে গিয়েছে, আর বোধহয় ফিরবে না। বড় হয়েছে, হয় স্কুল পাশ দিয়ে শহরে পড়তে যাবে, নয় নিজের বাড়িতে বাপ চাচার কাছে ফিরে যাবে। কথা এখনো হয় নাই, তবে ননদ ঠিক বুঝে গিয়েছে জি পাখি আর বেশি দিন থাকবে না। আমার ছেলেটি কবে থেকে শহরে পড়ছে, কলেজে, বাড়ি পেরায় আসেই না। মেয়েটাও শহরে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, থাকে তার মামুর কাছে, আমার সে মায়ের পেটের ভাইটির কাছে। তবে খুকি ঘন ঘন বাড়িতে আসে। বাইরের ঘরটিতে আগের মতনই আমি ছোট ছেলে দুটিকে নিয়ে থাকি। ওখানে একবার ঢুকে গেলে বাড়ির আর কোনো কিছু আমাকে দেখতে হয় না। কর্তা ঠিক আগের মতন পরচালিতে লোহার চেয়ারে পিঠ লাগিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কি ভাবে সেই জানে। খামারে একটুর পর একটু মড়াই বাঁধা হতে লাগলো। একদিন দুদিন পরে পরে মুখে গামছা জড়িয়ে মুনিশরা সব মড়াইয়ে ধান তোলে। কেমন রাবণের মতন মুখ ফুলিয়ে গোমরা মুখে কাজের দেখাশোনা করে দেওর। এক একটু মড়াই যেদিন শেষ হয় সেদিন যার মড়াই সে মুনিশদের চিতুই পিঠে না হয় ধুকি খাওয়ায়। আগের মতন 8-9 মড়াই দেখে খুশিতে ডগমগ হয় না কেউ। খামার ভরে মড়াই তেমনি আছে বটে, কিন্তু কোনো ভাইয়ের 1টি, কোনো ভাইয়ের 1.5টি মড়াই, তা দেখে একা একা আর কত খুশি হবে।